আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস হুমায়রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছি। তো আজকে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের সমাস ক্লাস নিব। এই ক্লাসটি আমাদের 4 নম্বর ক্লাস সমাসের উপর। যারা বিগত ক্লাসগুলো দেখোনি দেখে আসতে পারো। আজকের ক্লাসে আমরা দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করি। তো দ্বিগু সমাসের সংজ্ঞাতে যদি আমরা যাই তাহলে দ্বিগু সমাস কাকে বলে? দেখো, দ্বিগু সমাস হচ্ছে সমাহার, সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তো তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে আমরা জাস্ট একটা কথাই মনে রাখবো, সেটা হচ্ছে দুইটা কথাই মনে রাখবো, সেটা হচ্ছে কি সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্যের হচ্ছে একটা সমাস হবে, তাহলে সেটা দ্বিগু সমাস। তাহলে সংখ্যাবাচক এবং বিশেষ্য এটা আমাদের মনে রাখতে হবে। সংখ্যাবাচক এবং হচ্ছে বিশেষ্য পদের যে সমাস হচ্ছে সেটাই কিন্তু দ্বিগু সমাস। এখন দেখো, দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়, যেটা মাত্রই বললাম যে সংখ্যাবাচক এবং আমাদের বিশেষ্য পদের সঙ্গে হবে, এবং আমাদের যে সমাস নিষ্পন্ন পদ অর্থাৎ এই যে সমস্ত পদ, ঠিক আছে, সমাস নিষ্পন্ন পদ মানে হচ্ছে সমস্ত পদ। এই যে সমস্ত পদ আছে এটা কিন্তু বিশেষ্য হবে, বিশেষ্য পদ। সমস্ত পদটি হবে হচ্ছে বিশেষ্য পদ, এবং আমাদের এটা সংখ্যাবাচক শব্দ থাকবে আমাদের পূর্বপদ, ঠিক আছে। পূর্বপদ হবে হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দের সঙ্গে আমাদের এই সমাসটা হবে, এবং সমাস নিষ্পন্ন বা সমস্ত পদটি হবে বিশেষ্য পদ। এই দুইটা কথাই মেইনলি মাথায় রাখলে আমাদের দ্বিগু সমাস হয়ে যাবে। তো কিভাবে? চলো উদাহরণের সাহায্যে আমরা দেখি যে 3 কালের সমাহার হয়ে যাচ্ছে ত্রিকাল, ঠিক আছে। 3 কালের সমাহার, দেখো এখানে কিন্তু 3 বা ত্রি মানে কি? 3 বা ত্রি কি সংখ্যা নির্দেশ করছে, ত্রি মানে কি 3, এটা সংখ্যা নির্দেশ করছে। আর সমাহার, ঠিক আছে, সমাহার মানে কি সমষ্টি বুঝাচ্ছে। তাহলে আমরা সংজ্ঞাতে দেখেছি যে সমাহার অর্থাৎ সমষ্টি বা মিলন অর্থে বুঝাবে, ঠিক আছে। তো এটা যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি যে 3 কালের সমাহার ত্রিকাল। আবার চৌরাস্তার সমাহার মানে কি? চৌরাস্তা। চৌরাস্তা মানে হচ্ছে 4টা রাস্তার একসাথে যুক্ত হয়েছে বা 4টা রাস্তা এসে একসাথে মিল হয়েছে, তাহলে এটা কি মিলন অর্থে হচ্ছে। তাহলে মিলন অর্থে আমাদের কি হচ্ছে? সমষ্টি বুঝাবে বা সমাহার, সমষ্টি সমাহার সমার্থক শব্দ। তাহলে সমাহার বা সমষ্টি বুঝাবে মিলন অর্থে। পূর্বপদটা আমাদের সংখ্যাবাচক হবে, বিশেষ্যের সঙ্গে এটা সমাস নিষ্পন্ন পদটা হবে, আর সমস্ত পদটাকে বিশেষ্য পদ হবে। তাহলে কিন্তু আমাদের এটা দ্বিগু সমাস আমরা বুঝে যাব। তাহলে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাবাচক শব্দ আছে এবং সেই সাথে সমাহার বা সমষ্টি আছে, কথাটা সমাহার সমাহার সমাহার, প্রত্যেকটা উদাহরণে আমরা সমাহার কথাটা পাচ্ছি। আর আমরা যখন পরীক্ষা দিব, পরীক্ষাতে তো আমাদের ব্যাস বাক্য দিয়ে সচরাচর আসে না। ব্যাস বাক্য দিয়ে আসলে সমাহার শব্দটা থাকলে তারপর আমাদের এই সংখ্যাবাচক শব্দটা পেলেই আমরা কিন্তু দ্বিগু সমাস শিওর হয়ে যাব। কিন্তু যদি আমাদের ব্যাস বাক্য ছাড়া সমস্ত পদ দিয়ে দেয়, চৌরাস্তা যদি বলে যে চৌরাস্তা কোন সমাস, তাহলে আমরা কি করব? চৌ, চৌ মানে কি 4টা রাস্তা, আর হচ্ছে চৌ মানে 4টা, আর রাস্তা তার মানে কি 4টা রাস্তা একসাথে মিলন হয়েছে বা একসাথে যুক্ত হয়েছে, সমষ্টি বুঝাচ্ছে। তাহলে আমাদের মনে রাখতে হবে চৌরাস্তা কি দ্বিগু সমাস। তো একইভাবে আমরা ত্রিকাল, তেমাথা, শতাব্দী, পঞ্চবটি, ত্রিপদী এবং নিচে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো ভালো করে মনে রাখবো যে এগুলো দ্বিগু সমাস। কেন দ্বিগু সমাস হচ্ছে? সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক, পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক এবং বিশেষ্যের সঙ্গে হচ্ছে, এবং সমস্ত পদ কি বিশেষ্য পদ। এতটুকু মনে রাখলে আমাদের দ্বিগু সমাস হয়ে যাবে। আর যারা এত কিছু মনে রাখতে চাও না, তারা শুধু মনে রাখতে পারো যে সংখ্যাবাচক শব্দের সঙ্গে হবে এবং সমস্ত পদটা অবশ্যই বিশেষ্য পদ হবে। তাহলে সংখ্যাবাচক শব্দ আমরা পাচ্ছি এবং আমাদের সমস্ত পদটা কি বিশেষ্য পদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সমস্ত পদটা হয়ে যাচ্ছে বিশেষ্য পদ। আর আমাদের এই প্রতিটা সমাসের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ লাইন সেগুলো লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছি। আজকের গুলো হচ্ছে লাল রং দিয়ে যেগুলো চিহ্নিত আছে শব্দ বা লাইনগুলো, সেগুলো তোমাদের পরীক্ষাতে
বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের এগুলো থেকে এমসিকিউ কিন্তু এসে থাকে। যেমন এখানে আমাদের যে সংজ্ঞার মধ্যে কিন্তু অনেক কথা আছে, যে সংখ্যাবাচক শব্দের সঙ্গে হচ্ছে, বিশেষ্য পদের সঙ্গে হচ্ছে দ্বিগু সমাস, এবং সমস্ত পদটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ হয়। এই যে সমাস নিষ্পন্ন বলতে বোঝাচ্ছে সমস্ত পদটাকে, তাহলে এই লাইনটাও আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সাথে সাথে হচ্ছে যে চৌরাস্তার সমাহার, চৌরাস্তা, শত অব্দের সমাহার শতাব্দী, পঞ্চবটের সমাহার পঞ্চবটী, ত্রি বা তিন, ত্রি বলতে বোঝাচ্ছে তিন, ঠিক আছে, ত্রি মানে হচ্ছে তিন, তিন পদের সমাহার বা ত্রিপদের সমাহার হয়ে যাচ্ছে ত্রিপদী। আর এখানে আমাদের এরূপ অষ্টধাতু, চতুর্ভুজ, ত্রিমোহিনী, 13 নদী, 7 সমুদ্র, এই উদাহরণগুলো আমাদের জন্য দ্বিগু সমাসের ইম্পর্টেন্ট উদাহরণ। এগুলো ভালো করে মুখস্থ করে মনে রাখবে যে এগুলো কোন সমাসের উদাহরণ, হচ্ছে এগুলো দ্বিগু সমাসের উদাহরণ। তাহলে বুঝলাম আমরা দ্বিগু সমাস। তো আমরা এখন চলে যাব অব্যয়ীভাব সমাসে। এখন অব্যয়ীভাব সমাসের যদি আমরা সংজ্ঞা দেখি, দেখো কি বলা হয়েছে, যে পূর্ব পদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। ঠিক আছে, আমরা উদাহরণের সাহায্যে যদি বুঝতে চাই, দেখো যে জানু পর্যন্ত লম্বিত, ঠিক আছে, আজানু লম্বিত, মরণ পর্যন্ত আমরণ। তাহলে দেখো জানু পর্যন্ত লম্বিত, আমাদের কি বলা হয়েছে, যে পূর্ব পদে অব্যয় যোগে। আচ্ছা, আমরা যদি এখানে তোমার উদাহরণটা দেখি, উদাহরণে কি হচ্ছে, আমাদের সমস্ত পদটা হয়ে যাচ্ছে কি, সমস্ত পদটা আজানু লম্বিত, আজানু লম্বিত। এখন আমাদের অব্যয় কি, এই যে আ হচ্ছে আমাদের অব্যয়, আর হচ্ছে এখানেও আমাদের মরণ পর্যন্ত যে আমরণ, আমরণেও এখানে আমাদের আ হচ্ছে আমাদের অব্যয়, ঠিক আছে। এখন এই অব্যয় আর কি বলেছে এখানে, যে পূর্বপদে অব্যয় যোগে, এই যে পূর্বপদে আমরা অব্যয় পাচ্ছি, ঠিক আছে, এই যে পূর্বপদ আমাদের জানু, এখানে কিন্তু আটা যুক্ত হয়েছে, আ হচ্ছে অব্যয়, আ অব্যয় যুক্ত হয়ে কিন্তু হয়ে গেছে কি, আ অব্যয় যুক্ত হয়েছে পূর্বপদের সাথে। জানু, এই যে জানু কথাটা, এটা আমাদের কি পূর্বপদ ছিল, এই পূর্বপদের সাথে আমাদের অব্যয়টা যুক্ত হয়েছে, পূর্বপদের সাথে অব্যয়টা যুক্ত হয়েছে, এবং এই অব্যয়ের হচ্ছে অর্থের প্রাধান্যটাই থাকছে, অব্যয়ের অর্থের প্রাধান্যটাই কিন্তু থাকছে। এখানে জানু পর্যন্ত লম্বিত মানে কি, হাঁটু পর্যন্ত লম্বা, এটা বোঝাচ্ছে, কিন্তু আজানু লম্বিত, ঠিক আছে, এখানে কিন্তু অব্যয়ের দিয়ে এই পুরো অর্থটাকে ডিফাইন করছে, মানে এখানে অব্যয়ের অর্থটাই প্রাধান্য পাচ্ছে, অব্যয়ের অর্থটাই বেশি করে প্রকাশ পাচ্ছে। এছাড়াও দেখো যে অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থ যোগে ব্যাস বাক্যটি রচিত হয়, এখানে কিন্তু আর কোনো কিছু হচ্ছে না, এখানে জানু পর্যন্ত লম্বিত, জানু পর্যন্ত লম্বিত, এখানে জানুর সাথে পূর্বপদ হচ্ছে জানু, জানুর সাথে যুক্ত হচ্ছে আর লম্বিত, ঠিক আছে, আর এই যে আমাদের লম্বিত এই পরপদটা, উত্তর পদটা চলে আসছে, আর কোনো কিন্তু এখানে হচ্ছে না, এখানে শুধু কি অব্যয় যোগ হচ্ছে, পরপদটা বসে যাচ্ছে, পূর্বপদটা বসে যাচ্ছে, যোগ হয়ে বা অব্যয় যোগ হয়ে পূর্বপদ বসে যাচ্ছে, তারপর পরপদ চলে আসছে, এখানে কিন্তু আর কোনো রকম চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা বুঝবো এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, অব্যয়ীভাব সমাস খুবই সহজ। এখানে কি হবে, আমাদের পূর্বপদের সাথে একটা অব্যয় যোগ হয়ে যাবে এবং পরপদ বসে যাবে, আর কিছুই হচ্ছে না এখানে। আর এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ দুইটা, জানু পর্যন্ত লম্বিত, জানু লম্বিত, মরণ পর্যন্ত আমরণ, ঠিক আছে। মরণ পর্যন্ত এখানে কি হচ্ছে, হচ্ছে আমাদের অব্যয়, আর মরণ, এই মরণ আমাদের কি ছিল, মরণ কিন্তু আমাদের পূর্বপদ ছিল, তাহলে আমাদের এখানে পূর্বপদটা অব্যয়ের পর বসে গেল। তাহলে এখানে আমরা কিন্তু অব্যয়ীভাব সমাসে কি অব্যয়ের ব্যবহারটাই পাচ্ছি, অব্যয়ীভাব নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে অব্যয়ের অর্থই প্রাধান্য পাবে এখানে, আর অব্যয়টা পূর্বপদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আর এখানে মরণ পর্যন্ত, এখানে কিন্তু শুধু পূর্বপদটাই আমরা পাচ্ছি মরণ, এই মরণটা এখানে পূর্বপদটা বসে গেল অব্যয়ের পরে। তাহলে অব্যয়ীভাব সমাসে অব্যয়ের অর্থই প্রাধান্য থাকবে, এর জন্যই এর নাম অব্যয়ীভাব সমাস। বোঝা গেছে?
এরপরে দেখো যে অব্যয়ভাব সমাসে কিন্তু আরো কিছু প্রকাশ পাবে, যেমন কি দেখো সমীপ্য, সরি সামীপ্য। সামীপ্য মানে হচ্ছে কি বোঝাচ্ছে, উপ, কণ্ঠের সমীপে মানে কি কাছাকাছি, ঠিক আছে, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কুলের সমীপে উপকূল। তাহলে আমাদের সামীপ্য হচ্ছে এখানে বোঝাচ্ছে উপ। এই যে দেখো সামীপ্য এখানে উপ চলে আসছে, যে কণ্ঠের সমীপে কি হয়ে যাচ্ছে উপকণ্ঠ, কুলের সমীপে তাহলে কি হয়ে যাচ্ছে উপকূল। এই যে উপ কথাগুলোর ব্যবহার আছে। এরপর হচ্ছে বিপসা। বিপসা হচ্ছে কি পুনরাবৃত্তি ঘটছে বা বারবার ব্যবহার হচ্ছে। যেমন এই যে দিন, দিন শব্দটা কি হয়েছে, দিন শব্দটা দুইবার ব্যবহার হচ্ছে, দিন শব্দটা দুইবার ব্যবহার হচ্ছে, যে দিন দিন। তারপরে হচ্ছে ক্ষণে, ক্ষণে ক্ষণে, ঠিক আছে, মানে কি পুনরাবৃত্তি ঘটছে, বারবার হচ্ছে। যেমন কি বিপসা অনু বা প্রতি এখানে বুঝাবে। যেমন এই যে আমাদের বিপসা, বিপসাতে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের অনু বা প্রতি এটা ব্যবহার হবে। যেমন দিন দিন, এখানে কি আমাদের প্রতি ব্যবহার হয়েছে, ক্ষণে ক্ষণে প্রতি ব্যবহার হয়েছে, ক্ষণে ক্ষণে অনু ব্যবহার হয়েছে। এই যে অনু বা প্রতির ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি। আর বিপসা মানে কি, বিপসা মানে হচ্ছে পুনরাবৃত্তি বা বারবার ঘটা। যেমন দিন, এই শব্দটা কি দুইবার ব্যবহৃত হয়েছে, এই জন্য বলা হচ্ছে যে বারবার ব্যবহৃত হচ্ছে। একটা শব্দ যদি একবার ব্যবহৃত হয় সেটা কিন্তু অন্যরকম ভাব প্রকাশ করে। আবার সেম শব্দ, একই শব্দ যদি পরপর দুইবার আমরা বসাই তাহলে কিন্তু এটা ভাবের পরিবর্তন ঘটায়, ঠিক আছে। যেমন দিন দিন বলতে কি আমরা প্রতিদিন বুঝি, যে দিন দিন প্রতিদিন, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে মানে প্রতিটি ক্ষণে প্রতিটি সময়ে। তারপর হচ্ছে কি একইভাবে হচ্ছে ক্ষণ ক্ষণ, এটা হচ্ছে অনুক্ষণ, ঠিক আছে। এখানে কিন্তু ক্ষণে ক্ষণে কনফিউজড হয়ে যেতে পারো তোমরা। দেখো ক্ষণে ক্ষণে আছে আর ক্ষণ ক্ষণ, দুইটা কিন্তু সেম না, ঠিক আছে। এভাবে বুঝে বুঝে পড়বে যে ক্ষণে ক্ষণেও আছে, ক্ষণ ক্ষণও আছে। 3 নম্বরে যদি যাই, 3 নম্বরে দেখো অভাব। অভাব মানে তো আমরা বুঝি কোনো কিছু আমাদের কাছে কম থাকলে তাহলে সেটার অভাবে আমরা ভুগি। তাহলে দেখো যে অভাব বলতে এখানে আমাদের কি কি উদাহরণ আছে, আমিষের অভাব, ঠিক আছে, নিরামিষ। তাহলে কিসের অভাব এখানে হচ্ছে আমিষের অভাব। মানে কি আমার শরীরে যদি কম আমিষ থাকে, প্রোটিন কম হয়, তাহলে কি আমরা বলবো যে আমিষের অভাব, ঠিক আছে, আমিষের অভাব অর্থাৎ আমিষ কম আছে, প্রোটিন কম আছে। তো সেটাকে আমরা সমাসবদ্ধ সমস্ত পদে নিয়ে গেলে কি হচ্ছে নিরামিষ। ওকে, ভাবনার অভাব নির্ভাবনা। তারপর জলের অভাব নির্জল, মানে কি সবকিছু কম কম থাকবে, সবকিছুর অভাব হবে। তারপরে উৎসাহের অভাব নিরুৎসাহ, ঠিক আছে, উৎসাহের অভাব কি হচ্ছে নিরুৎসাহ। তাহলে বুঝতে পারলাম সামীপ্য মানে কি কাছাকাছি, আর হচ্ছে এখানে কণ্ঠের সমীপে, কুলের সমীপে সামীপ্য এখানে প্রকাশ পাবে, এবং এটা আমাদের যে উপ কথাটা আমরা এখানে পাচ্ছি। আর বিপসা হচ্ছে কি এখানে বিপসা শব্দটা যুক্ত হয়ে গিয়েছে, এখানে বিপসাটা বইয়ে এরকম আছে, ঠিক আছে, বিপসা, বিপসা, ঠিক আছে, কারেকশন করে নিও বিপসা। আর বিপসা মানে কি বুঝাচ্ছে, বিপসা মানে পুনরাবৃত্তি বা বারবার ঘটা, ঠিক আছে। বিপসা শব্দের অর্থ হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, বিপসা মানে হচ্ছে, বিপসা মানে কি পুনরাবৃত্তি, হচ্ছে বৃত্তি, ঠিক আছে, পুনরাবৃত্তি বা বারবার ঘটা। আমরা সহজভাবে মনে রাখতে পারি যে বারবার বোঝাবে, বারবার ঘটা। ঘটা আসলে না, কারণ কি মানে বারবার সেটার ব্যবহার হবে, সেই শব্দটার বারবার ব্যবহার হবে, ঠিক আছে। মানে এখানে বারবার বোঝাচ্ছে যে দিন দিন, বারবার, দিন কথাটা দুইবার ব্যবহার হচ্ছে, সেজন্যই আমরা বলছি কি বারবার। ওকে, তাহলে অভাব মানে হচ্ছে কি কোনো কিছু কম থাকলে আমরা সেটাকে অভাব বলি, সেটা তো আমরা বুঝি, অনেক সহজ শব্দ এটা। নি বা এখানে নির কথাটা ব্যবহার হবে। যেমন বিপসা হলে অনু বা প্রতি, আর সমীপ্য হলে উপ দিয়ে হবে, অভাব দিয়ে হচ্ছে নি অথবা নির। যেমন এখানে নির, যেমন এখানে কি নিরামিষের হচ্ছে কি আছে নির কথাটা আছে, নিরুৎসাহ নির আছে। তারপর হচ্ছে নির্জলা হচ্ছে কি নির্জলা, এখানেও নির আছে, এটা রটা এখানে জয় রেফ হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে নির্ভাবনা, এখানেও রেফ হিসেবে রটা ব্যবহার হয়েছে, এখানে রটা সরাসরি ব্যবহার হয়ে গেছে নিরামিষ, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো
যে পর্যন্ত, ঠিক আছে, পর্যন্ত এখানে আ দিয়ে হবে, যেমন কি এই যে আ আছে, আপাদমস্তক আ আছে, ঠিক আছে। লেখো পর্যন্ত, তার মানে কি যে পর্যন্ত কথাটা আমরা এখানে পাবো, যে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আ সমুদ্র হিমাচল, পা থেকে মাথা পর্যন্ত, আপাদ মস্তক, ঠিক আছে। এখানে যে অব্যয় আসছে আমাদের আ, আর হচ্ছে এই যে পূর্বপদ সমুদ্র আছে, আর পরপদ হিমাচল, হিমাচল আছে। আবার একইভাবে আ অব্যয়, তারপরে হচ্ছে আমাদের কি হচ্ছে আপাদ মস্তক, এই যে পা থেকে, তাহলে হচ্ছে আ অব্যয় ব্যবহার হলো, তারপর পা, ঠিক আছে, পা থেকে মস্তক, তাহলে আপাদ মস্তক, মাথা, মাথা মানে হচ্ছে মস্তক মানে হচ্ছে মাথা, তাহলে পরপদ মস্তক হিসেবে বসে গেল। তাহলে আমাদের এটা কিন্তু অব্যয়ীভাব সমাস হয়ে গেল। সাদৃশ্য, সাদৃশ্য হচ্ছে উপ অর্থে, যেমন শহর, শহরের সদৃশ উপশহর, গ্রহের তুল্য উপগ্রহ, ঠিক আছে। কথাটা আমরা পাচ্ছি বনের সদৃশ বন, বনের সদৃশ উপবন, ঠিক আছে। সাদৃশ্য মানে কি? সাদৃশ্য মানে সিমিলার, ইংলিশে আমরা বলি কি সিমিলার, একটার সাথে আরেকটার অনুরূপ, একই রকম, তাহলে আমরা সাদৃশ্য বলবো। যেমন শহরের সদৃশ, শহরের মতোই, সেটা হয়ে যাবে উপশহর। গ্রহের তুল্য মানে গ্রহের সাথে আমরা তুলনা করতে পারি, সেটা হচ্ছে উপগ্রহ। বনের সদৃশ, বনের মতোই বা বনের অনুরূপ, তাহলে উপবন, ঠিক আছে। আর তাহলে এগুলো আমাদের উপশহর, উপগ্রহ, উপবন, এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ, আর এটা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপরে হচ্ছে অনতিক্রম্যতা, অনতিক্রম্যতা মানে হচ্ছে যথা, অনতিক্রম্যতা মানে কি যেটা অতিক্রম করতে পারে না, যেমন রীতিকে অতিক্রম না করা, না করে যথারীতি, ঠিক আছে। সাধ্যকে অতিক্রম না করে যেটা, সেটা হচ্ছে যথা সাধ্য। রীতিকে অতিক্রম না করে যেটা, সেটা হচ্ছে যথারীতি। সাধ্যকে অতিক্রম না করে যেটা, যথাসাধ্য। অর্থাৎ এখানে যথা দিয়ে আমরা ব্যবহারটা দেখছি, যথা, ঠিক আছে। এই যে সাধ্যকে অতিক্রম করে যথা, ঠিক আছে, যথা সাধ্য, যথা হয়ে আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু পূর্বপদটা বসে যাচ্ছে। এরূপ যথাবিধি, যথাযোগ্য ইত্যাদিও উদাহরণ হতে পারে। তাহলে অনতিক্রম্যতা অর্থে কি, যেটা অতিক্রম করে না, যেমন এই যে রীতিকে অতিক্রম করছে না যেটা, সেটা হচ্ছে যথারীতি। তারপরে হচ্ছে সাধ্যকে যেটা অতিক্রম করছে না, যথাসাধ্য, আমার যতটুকু সাধ্য সেটার মধ্যেই, এটা বুঝাচ্ছে যে এটাকে অতিক্রম করছে না, তাহলে হয়ে গেল যথাসাধ্য। আর এখানে লাল রঙের লাইনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে, যাতে পরীক্ষায় আসলে তোমরা সঠিক উত্তরটা দিয়ে দিতে পারো। এরপরে দেখো যে 7 নম্বরে কি আছে, অতিক্রান্ত। অতিক্রান্ত বলতে কি বোঝাচ্ছে, যেটা অতিক্রম করা যায়, যেটা অতিক্রম করা হয়েছে, সেটা হচ্ছে অতিক্রান্ত। যেমন বেলাকে অতিক্রান্ত, উদ্বেল, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ, উদ্বেল। শৃঙ্খলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল। তাহলে অতিক্রান্ত কি, যেটাকে অতিক্রম করে ফেলেছি, যেটাকে আমি পার করে ফেলেছি, সেটা হচ্ছে অতিক্রান্ত। বিরোধ, বিরোধ মানে হচ্ছে এখানে প্রতি শব্দটার ব্যবহার পাবে, এখানে কিন্তু উৎ শব্দের ব্যবহার আমরা পাচ্ছি, ঠিক আছে। আর এখানে প্রতি, বিরোধ মানে হচ্ছে এখানে প্রতি শব্দের ব্যবহার পাবে। বিরোধ মানে কি, একটার সাথে একটা সংঘর্ষ, একটার সাথে আরেকটা কি বিবাদ বা ঝগড়া, এরকম বোঝাচ্ছে। তাহলে বিরুদ্ধ বাদ, প্রতিবাদ, বিরুদ্ধ বাদ হয়ে যাচ্ছে প্রতিবাদ। এখানে দেখো বিরোধের এখানে কি আছে, প্রতি, এখানে কি আছে প্রতি, প্রতি শব্দটার ব্যবহার আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে বিরোধ মানে হচ্ছে এখানে প্রতি শব্দের ব্যবহার পাচ্ছি, প্রতি শব্দটির ব্যবহার আমরা পাচ্ছি। বিরুদ্ধবাদ হয়ে যাচ্ছে প্রতিবাদ, বিরুদ্ধকুল প্রতিকূল, ঠিক আছে। এটা বিরোধ অর্থে ব্যবহার হচ্ছে, প্রতি শব্দের ব্যবহারটা আমরা পাচ্ছি, প্রতি শব্দ। এই যে আমি প্রতি, এই শব্দটার ব্যবহার আমরা পাচ্ছি, এটা কিন্তু বলছি, আমি কিন্তু আবার প্রতি শব্দ, সমার্থক শব্দের আরেকটি সমার্থক শব্দ প্রতি শব্দ, সেটা বলছি না, এই প্রতি শব্দের ব্যবহার আমরা পাচ্ছি, সেটাই বলছি। পশ্চাৎ, পশ্চাৎ হচ্ছে এখানে অনু, অনু শব্দের আমরা ব্যবহারটা পাবো, ঠিক আছে। পশ্চাৎ হচ্ছে আমরা এই অনু শব্দের ব্যবহারটা পাচ্ছি, যেমন কি অনুগমন, পশ্চাৎ ধাবন, পশ্চাৎ ধাবন হয়ে যাচ্ছে অনুধাবন। তাহলে অনুধাবনে এই যে অনু শব্দটা পাচ্ছি, পশ্চাৎ গমনে অনু শব্দটা পাচ্ছি। তাহলে হয়ে গেল পশ্চাৎ হচ্ছে যেটা পিছনে, পিছনের দিক বোঝায় পশ্চাৎ, তাহলে পশ্চাৎ গমন এটা হয়ে যাচ্ছে আমাদের অনুগমন, পশ্চাৎ ধাবন হয়ে যাচ্ছে অনুধাবন। এগুলো আমাদের অব্যয়ীভাব সমাসের গুরুত্বপূর্ণ উদাহরণ। এরপরে দেখো
আরো কিছু অব্যয়ভাব সমাসের উদাহরণ, ঈষৎ। ঈষৎ বলতে বোঝাচ্ছে কি, এখানে শব্দটি পাবে, অব্যয়, ঠিক আছে। আরক্তিম, আনত। তারপর ক্ষুদ্র অর্থে মানে ছোট অর্থে, যেমন এখানে উপশব্দের ব্যবহার পাচ্ছ, উপগ্রহ, উপনদী, ছোট অর্থে বোঝাচ্ছে। গ্রহের উপগ্রহ, গ্রহের হচ্ছে গ্রহ তো বড়, উপগ্রহ কি ছোট, তার মানে কি গ্রহের থেকে ছোট বোঝাচ্ছে উপগ্রহ। এরকম কি নদী, নদীর থেকে ছোট নদী, নদীর থেকেও ছোট, নদীর থেকে বড় না, তাহলে ক্ষুদ্র অর্থ প্রকাশ পাচ্ছে। আর উপনদী, উপগ্রহ, এগুলো হচ্ছে তোমাদের জন্য ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূর্ণ বা সমগ্র অর্থে এটা হচ্ছে পরি বা সম, পরিপূর্ণ, সম্পূর্ণ, ঠিক আছে। দূরবর্তী অর্থে হচ্ছে প্র অথবা পর, অক্ষির অগোচর, পরোক্ষ, এরূপ। প্রপিতামহ, প্রপিতামহ এখানে হচ্ছে কি দূরবর্তী, মানে তোমার পিতামহের থেকেও তোমার একটু দূরের সম্পর্ক, তাহলে হচ্ছে প্রপিতামহ হচ্ছে। প্রতিনিধি অর্থে কি হচ্ছে, প্রতিনিধি, প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব, এটা কি অর্থে ব্যবহার হচ্ছে, প্রতিনিধি অর্থে ব্যবহার হচ্ছে। আর এখানে আমরা প্রতি শব্দটির ব্যবহার পাচ্ছি। প্রতিদ্বন্দ্বী অর্থ, প্রতিদ্বন্দ্বী অর্থ কি, মানে বিরোধ, একটার সাথে আরেকটা দ্বন্দ্ব আছে, ঠিক আছে। যেমন প্রতিপক্ষ, প্রত্যুত্তর। প্রত্যুত্তর মানে কি, উত্তর হচ্ছে আমরা কি করছি, উত্তরের হচ্ছে উত্তরের জন্য আরেকটা মানে প্রশ্নের বিপরীতে আমরা উত্তর দিচ্ছি, সেটা কি প্রত্যুত্তর। উত্তরের বিপরীতে আমরা উত্তর দিচ্ছি, প্রত্যুত্তর, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে প্রতিদ্বন্দ্বী অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা পেলাম ঈষৎ। ঈষৎ মানে কি, ঈষৎ মানে কি অল্প বা ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়। তারপরে হচ্ছে এখানে আমরা গুরুত্বপূর্ণ উদাহরণ পাচ্ছি, ঈষৎ নত, আনত, ঈষৎ রক্তিম, আরক্তিম। ক্ষুদ্র অর্থে আমরা পাচ্ছি উপ শব্দটির ব্যবহার, এবং ক্ষুদ্র মানে ছোট, অল্প অর্থে ব্যবহার হচ্ছে, গ্রহের থেকে ছোট গ্রহ, তাহলে হচ্ছে হয়ে গেছে উপগ্রহ। তারপর উপনদী, নদীর থেকেও ছোট একটা নদী, তাহলে মানে নদীর থেকেও ছোট আকৃতির বা ছোট আকারের নদী, তাহলে হয়ে যাচ্ছে সেটা উপনদী। এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে মানে পড়ে রাখবে। তবে এই লাল রঙের হচ্ছে আমাদের উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে দেখো যে প্রাদি সমাস, ঠিক আছে। প্রাদি সমাস আমরা কোনটাকে বলছি, যে প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত হচ্ছে বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে। কি বলছি, প্রতি, অনু, হ্যাঁ, প্রতি, অনু, এগুলো আমাদের অব্যয়। এই অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে। উদাহরণ দেখি, যে প্র মানে হচ্ছে, প্র শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে প্রকৃষ্ট, প্রকৃষ্ট, ঠিক আছে, প্রকৃষ্ট। আর যে বচন সেটা হচ্ছে প্রবচন, যে বচন সেটা হচ্ছে প্রবচন। আর এরূপ পরি মানে চতুর্দিকে যে ভ্রমণ হয়ে যাচ্ছে পরিভ্রমণ। অনুতে পশ্চাতে যে তাপ, অনুতাপ, পশ্চাতে মানে কি পেছনে। তারপর হচ্ছে এখানে অনু বলতে বোঝাচ্ছে পশ্চাতে। এখানেও প্রকৃষ্ট রূপে প্রকাশ পাচ্ছে, ভাত, তাহলে হচ্ছে ভাত মানে এখানে বোঝাচ্ছে কি খাওয়ার যে ভাত সেটা না, খাওয়ার যে ভাত সেটা না, এটা হচ্ছে আলোকিত বুঝাচ্ছে। ভাত বলতে এখানে আলোকিত বুঝাচ্ছে। হচ্ছে প্রকোষ্ঠ রূপে গতি, প্রগতি, ঠিক আছে। এখন তাহলে কি হচ্ছে এখানে দেখো, এই অব্যয়টার আমরা ব্যবহার পাচ্ছি, অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, এবং আমাদের কি এগুলো এক একটা বিশেষ্যের সমাস হচ্ছে, বচন, ঠিক আছে। তারপরে কি তাপ, এগুলো কি বিশেষ্যের সমাস হচ্ছে। তাহলে কি প্রতি, অনু অব্যয়গুলোর সাথে বিশেষ্যের সমাস হচ্ছে, সেটাই হয়ে গেছে প্রাদি সমাস। উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, প্রবচন। তাহলে এখানে প্রকৃষ্ট অর্থে প্রকাশ পাচ্ছে, হচ্ছে আমাদের কি অব্যয়, এখানেও আমাদের পরি হচ্ছে কি, পরি হচ্ছে অব্যয়, তারপরে হচ্ছে কি একইভাবে তারপর হচ্ছে অনু, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অব্যয়। অব্যয়ের সাথে কি হচ্ছে, বিশেষ্যের সমাস হচ্ছে, অব্যয়ের সাথে অব্যয়ের সাথে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের, হ্যাঁ, শুধু বিশেষ্য না, কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হচ্ছে, সেটাকে আমরা বলবো প্রাদি সমাস, ঠিক আছে, সেটাকে আমরা বলছি প্রাদি সমাস। তো বুঝতে পেরেছো প্রাদি সমাস। নেক্সট সমাসটাতে চলে যাচ্ছি। দেখো নিত্য সমাস। নিত্য সমাসটা কি, যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, নিত্য সমাসবদ্ধ থাকে,
ব্যাস বাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। আচ্ছা, অর্থাৎ এটা যদি সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি, নিত্য সমাসটা কি, এখানে আমরা অন্য কোনো সমাস যখন ব্যাস বাক্য লিখি তখন কি, অন্য কোনো সমাসের ব্যাস বাক্য যখন আমরা লিখি সেখানে অন্যান্য শব্দ বা বাক্যাংশ আমরা নিয়ে আসি এবং সমস্ত পদে সেই বাক্যাংশগুলোকে আমরা লিখি না, পূর্বপদ এবং পরপদকে শুধু লিখি। কিন্তু অন্য সমাসে কি আমরা অন্যান্য বাক্যাংশকে ধার হিসেবে নিয়ে আসছি। নিত্য সমাসে আমরা কোনো বাক্যাংশকে নিয়ে আসবো না। এখানে আমাদের সমস্ত পদের অর্থটাই, এখানে আমাদের সমস্ত পদের অর্থটাই কিন্তু আমাদের ব্যাস বাক্যে বুঝাবে। ঠিক আছে, সমস্ত পদের অর্থটাই ব্যাস বাক্যে বুঝাবে এবং অন্য কোনো বাক্যাংশের আমাদের এখানে নির্ভর করার কোনো দরকার নেই। এখানে ব্যাস বাক্যটাই আমাদেরকে পুরো এই সমস্ত পদ সম্পর্কে জানিয়ে দিবে। যেমন চলো উদাহরণের সাহায্যে আমরা দেখি যে অন্য গ্রাম, এটা হচ্ছে অন্য গ্রাম বোঝাচ্ছে। দেখো এখানে অন্য আর গ্রাম আমরা কিন্তু মাঝে, পর্যন্ত, তারপরে হচ্ছে যে ইত্যাদি কোনো বাক্যাংশ বা কোনো শব্দ এখানে ব্যবহার করছি না। অন্য গ্রাম এই শব্দটাই আমাদের গ্রামান্তর হচ্ছে ব্যাস বাক্য থেকে সমস্ত পদ হয়ে যাচ্ছে। আবার কেবল দর্শন, তাহলে কি হয়ে যাচ্ছে, দর্শন মাত্র। ঠিক আছে, কেবল দর্শন, এই কেবল দর্শন কথাটাই আমাদের দর্শন মাত্র সম্পর্কে জানিয়ে দিচ্ছে, এই শব্দের অর্থটা আমাদেরকে বলে দিচ্ছে। ঠিক আছে, এখানে আমরা অন্যান্য শব্দ বা বাক্যাংশ ব্যবহার করছি না, অন্যান্য সমাসে যেরকমটা করে থাকি সেটা করছি না। তারপর অন্য গৃহ, গৃহান্তর, এখানে বিষাক্ত, কাল, তুল্য, তাহলে কি হচ্ছে যাচ্ছে, বিষাক্ত বলতে এখানে কাল বুঝাচ্ছে, যম তুল্য কালের বর্ণের নয়, সাপ, কাল সাপ। ঠিক আছে, মানে কাল সাপ, কাল তুল্য সাপ, এখানে আমরা কাল তুল্য সাপ, তুল্য কথাটা পাচ্ছি, কিন্তু এখানে আমাদের সমস্ত পদে কি হয়ে যাচ্ছে, কাল সাপ, পূর্বপদ এবং পরপদটা বসে যাচ্ছে। তুমি আমি ও সে, আমরা, তুমি আমি ও সে কি হয়ে যাচ্ছে, আমরা, 2 এবং 90 কি হয়ে যাচ্ছে, 92, 2 এবং 90 হয়ে যাচ্ছে 92। অর্থাৎ কি, আমরা কিন্তু এই যে 92 মানে কত, 92 মানে হচ্ছে 2 আর 90। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু এই সমস্ত পদটা সম্পর্কে ব্যাস বাক্যে জেনে যাচ্ছি। ঠিক আছে, ব্যাস বাক্যে যেটা আছে আমাদের সমস্ত পদে সেটাই আছে, আমাদের অন্য কোনো কিন্তু শব্দ বা বাক্যাংশের ব্যবহার নেই। এরকম অন্য কোনো শব্দ বা বাক্যাংশের ব্যবহার যদি না থাকে, আমাদের সমস্ত পদে যেটা আছে সেটাই যদি আমাদের ব্যাস বাক্যে থাকে, তাহলে আমরা বুঝবো সেটা নিত্য সমাস। বোঝা গেছে, তাহলে আমরা সেটা কি সমাস বুঝবো, নিত্য সমাস। যেমন 2 এবং 90, এটা একেবারেই কিন্তু 92 মানে বুঝাচ্ছে, 92 এর মতো আমরা একই শব্দ ব্যবহার করে সমস্ত ব্যাস বাক্যটি হয়নি, তবে আমাদের সমস্ত পদকেই কিন্তু এখানে জানান দিচ্ছে যে 2 আর 90 একসাথে হয়ে যায় কি 92, এটাই বুঝাচ্ছে। ঠিক আছে, খুবই সহজ। কি বললাম যে নিত্য সমাসে অন্য কোনো বাক্যাংশ এর নির্ভর আমাদের করতে হবে না, ব্যাস বাক্য এবং সমস্ত পদে আমরা সমস্ত পদের অর্থটাই ব্যাস বাক্যে পেয়ে যাচ্ছি, অন্য কোনো বাক্যাংশের ব্যবহার ছাড়াই। এরকম অন্য সমাসে যেরকম আমরা অন্যান্য বাক্যাংশ দিয়ে করি, এখানে সেই বাক্যাংশগুলোর ব্যবহার দেখা যায় না, তখনই আমরা বুঝে যাব এগুলো নিত্য সমাস। ঠিক আছে, আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আর এটাই আমাদের সমাসের লাস্ট ক্লাস। আগের ক্লাসগুলো যারা করনি, সমাস সম্পর্কে জানতে চাও, পুরো সমাসটা কমপ্লিট তোমরা কিন্তু এই 4টা লেকচারের মাধ্যমে করে ফেলতে পারো। আর যদি কোনো সমস্যা এবং বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবে অবশ্যই। শুভকামনা তোমাদের জন্য, ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।